নমস্কার, আপনি দেখছেন জিএস নিউজ টিভি বাংলা। আজ 10ই নভেম্বর সোমবার। আজকের সবচেয়ে বড় কয়েকটি তাজা খবর দেখে নেব এক নজরে। আজকের হেডলাইন্সগুলি। এসআইআর এর ফর্মে বাবা না স্বামী কার নাম লিখবেন মহিলারা? বিভ্রান্ত না হয়ে শুনুন গাইডলাইন। নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী খুনে চাঞ্চল্যকর তথ্য। খুনের দিন ঘটনাস্থলে ছিল 6 জন, জেরায় শিকার 2 অভিযুক্তের। মামার পাশে শুয়েছিল ভাগ্নি, রাতের অন্ধকারেই ভয়ঙ্কর ঘটনা, বাদ গেল না মামিও। ছেলের মৃতদেহ বাড়িতে আসতেই 3 তলা থেকে ঝাঁপ মায়ের, হাসপাতালে নিয়ে গেলেও হলো না শেষ রক্ষা। বড়সড় জঙ্গি হামলার পরিকল্পনা ছিল দেশের বিভিন্ন প্রান্তে, গুজরাট পুলিশের জালে অস্ত্রসহ 3। দুলাকে নিয়ে ডাহা মিথ্যে বলায় ক্ষমা চাইতে হবে মমতাকে, তথ্য পেশ করে বড় দাবি শুভেন্দুর। 2 লক্ষ লোক, 4,000 ভোটার, এসআইআর এর চাপে পালাচ্ছে অবৈধ বাংলাদেশি। ইমিউনাইজেশন ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোকে মৃত্যু মহিলা বিএলওর, এসআইআর নিয়ে চাপ দেওয়া হচ্ছিল, দাবি পরিবারের। ভিডিও নির্দেশে মার, নীল বাতি গাড়িতে দেহ লোপাট, দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনে বিস্ফোরক দাবি 2 ধৃতের। শিক্ষক শিক্ষিকাদের জন্য বড় খবর, শূন্যপদ বাড়ানোর সিদ্ধান্ত নিল এসএসসি। ধর্ষণ মামলায় অভিযুক্ত বিধায়ক অস্ট্রেলিয়া পালিয়ে গেলেও জানতেও পারল না পুলিশ, জানালেন জামিন পেলে তবেই ফিরবেন। বিবাহিত মহিলাদের এসআইআর ফর্ম ফিলআপের সম্পূর্ণ গাইড, বাবার নাম না স্বামীর নাম, জানুন সঠিক নিয়ম। 2002 নয় 2015 সালের ভিত্তিতে ফর্ম ফিলআপ, ছিটমহলবাসীদের জন্য ছাড় কমিশনের। পশ্চিমবঙ্গে বকেয়া ডিএ, বুধবার রায় দিতে পারে সুপ্রিম কোর্ট। চন্দ্রযান 3-এর টাকা উঠে এলো শুধু স্ক্র্যাপ বিক্রি করেই, 800 কোটি টাকা ঢুকল সরকারের ঘরে। নিয়ম না মানায় সবেতন ছুটি বাতিল, হাইকোর্টে জয় স্কুলের। এসআইআর এ দেখাতে হবে জমির পর্চা, কিভাবে বের করবেন এই গুরুত্বপূর্ণ নথি? নতুনদের সঙ্গে প্রতিযোগিতায় একাদশ দ্বাদশের ফল নিয়ে খুশি নন যোগ্য শিক্ষকদের একাংশ। ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারের লিঙ্ক আছে তো, না হলে চরম দুর্ভোগ। এসআইআর এর ফর্ম ফিলআপে এই কাজ করতেই হবে আপনাকে। নভেম্বরেই লটারিতে টাকা, গজকেশরী রাজযোগে মিথুন সহ 5 রাশির ভাগ্যচক্রে সোনা ফলবে। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে একটি লাইক দিয়ে পাশে থাকুন। আপনার একটি লাইক আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার দেখে নেব বিস্তারিত খবর। এসআইআর এর জন্য ইমিউনাইজেশন ফর্ম ফিলআপ করতে গিয়ে সমস্যায় পড়ছেন বিবাহিত মহিলারা। এখানেই রইল বিবাহিত মহিলাদের ফর্ম ফিলআপের সম্পূর্ণ গাইডলাইন, জানুন কোথায় কি কি লিখতে হবে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে অধিকাংশ বাড়িতে পৌঁছে গেছে ইমিউনাইজেশন ফর্ম। বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা ফর্ম দিয়ে আসছেন, কিন্তু এই ফর্মটি পরিবারের সদস্যদের পূরণ করে তা জমা দিতে হবে। যদিও বুথ স্তর কর্মীরা বা আধিকারিকেরা এই কাজে সাহায্য করছে, পাশাপাশি সহযোগিতা করছে রাজনৈতিক দলের কর্মীরাও, কিন্তু এক্ষেত্রে সমস্যায় পড়েছেন বিবাহিত মহিলারা। এখানেই রইল বিস্তারিত সেই ফর্ম ফিলআপের সম্পূর্ণ গাইডলাইন। এসআইআর এর জন্য ইমিউনাইজেশন ফর্ম পূরণ করতে গিয়ে বিবাহিত মহিলাদের কিছু সমস্যা হচ্ছে। সবথেকে বড় সমস্যা, তারা ফর্মে বাবা না স্বামী কার নাম লিখবেন। ফর্মে পিতা বা অভিভাবকের নাম জানতে চাওয়া হয়েছে। এক্ষেত্রে যাদের 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল তাদের জন্য এক নিয়ম, বাকিদের জন্য অন্য নিয়ম। যেসব মহিলার নাম 2002 সালের ভোটার তালিকায় নেই, তারা বিবাহিত হন আর অবিবাহিতই হন, তাদের বাবা মা বা পরিবারের যে কোনো আত্মীয়ের নাম, যাদের নাম 2002 সালের ভোটার তালিকায় রয়েছে, তাদের নাম লিখে ফর্মের ডান দিকের কলামটি পূরণ করতে হবে। ফর্মের ওপরের অংশে মহিলার নাম, বর্তমান এপিক নাম্বার, ঠিকানা এবং একটি নতুন রঙিন ছবি লাগাতে হবে। জন্ম তারিখ, আধার নম্বর ঐচ্ছিক হলেও অবশ্যই দেবেন এবং ফোন নাম্বার লিখতে হবে। পিতা বা অভিভাবকের নাম, এই অংশ বিবাহিত মহিলাদের অবশ্যই তার বাবার নাম লিখতে হবে। এই অংশে মায়ের নাম এবং তার এপিক নাম্বার উল্লেখ করতে হবে। এই অংশে স্বামীর নাম এবং এপিক নাম্বার লিখতে হবে। যদি বাবা মা এবং স্বামী মৃত হন তবে শুধুমাত্র নাম লিখলেই হবে, এপিক নাম্বার লেখার প্রয়োজন নেই। এই অংশে আত্মীয়ের নাম লিখতে হবে। যারা তথ্যের ভিত্তিতে ফর্ম ফিলআপ করবেন তাদের তথ্য দিতে হবে। 2002 সালের ভোটার তালিকা অনুযায়ী আত্মীয় এপিক নাম্বারও দিতে হতে পারে। আত্মীয়ের নাম এবং তার সঙ্গে আপনার সম্পর্কের কথাও উল্লেখ করতে হবে। 2002 সালের ভোটার তালিকায় যা লেখা হয়েছে তাই লিখে দিন। 2002 সালের ভোটার তালিকা অনুযায়ী জেলা, বিধানসভা কেন্দ্র, অংশ নাম্বার, ক্রমিক সংখ্যা পূরণ করতে হবে। যেসব বিবাহিত মহিলাদের নাম 2002 সালের ভোটার তালিকায় ছিল তাদের শুধুমাত্র ফর্মের বাম দিকের অংশটি পূরণ করতে হবে।
নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী খুনে চাঞ্চল্যকর তথ্য। খুনের দিন ঘটনাস্থলে ছিলেন 6 জন, জেরায় শিকার 2 অভিযুক্তের। গ্রেপ্তার গাড়ির চালক রাজু ঢালি, দক্ষিণবঙ্গের বাসিন্দা। বাকি 5 জন উত্তরবঙ্গের বাসিন্দা। পুলিশ সূত্রে এমনটাই খবর। ঘটনার দিন স্বর্ণ ব্যবসায়ীকে বেল্ট, লাঠি দিয়ে মারধর করা হয়েছিল, জেরায় শিকার অভিযুক্তদের। মারধরের সময় আচমকা মাথার পিছনে আঘাত পান স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা। সংজ্ঞাহীন হয়ে পড়েন ব্যবসায়ী, খবর পুলিশ সূত্রে। এরপর তার দেহ নিয়ে নীলবাতি লাগানো গাড়িতে করে নিয়ে গিয়ে যাত্রাগাছিতে খালের ধারে ফেলে দেওয়া হয়। পুলিশ সূত্রে এমনটাই খবর। স্বর্ণ ব্যবসায়ীকে খুনের পরদিন গ্রেপ্তার হওয়া ভিডিও ঘনিষ্ঠ ঠিকাদার তুফান থাপা ড্রাইভার রাজু ঢালির সঙ্গে বিমানবন্দরে পৌঁছয়, খবর পুলিশ সূত্রে। গত 29 অক্টোবর দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী অপহরণ করে খুনের ঘটনার অভিযোগ উঠেছিল। সেই ঘটনার তদন্তে নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছেন, তাকে ফাঁসানো হয়েছে তিনি দাবি করেছেন। এই ঘটনায় বিডিও ঘনিষ্ঠ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রাজু ঢালি কলকাতায় এলে বিডিওর গাড়ি চড়তেন, সেই গাড়ির চালক ছিলেন, দাবি পুলিশ সূত্রে। আরেক ধৃত তুফান থাপা বিডিও ঘনিষ্ঠ উত্তরবঙ্গের ঠিকাদার। খুনের ঘটনায় সরাসরি যোগ ধৃতদের। ধৃত 2 জনের 12 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ধৃত রাজু ঢালি এবং তুফান থাপার 20 নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আদালত সূত্রে। সাধারণত প্রত্যেকের ছোটবেলায় আদর আবদারের জায়গা হয়ে থাকে মামার বাড়ি। আর সেই মামার বাড়িতে বেড়াতে এসে লালসার শিকার 14 বছরের এক নাবালিকা। ঘটনায় অভিযুক্ত খোদ মামা ও মামি। 2 অভিযুক্তকেই গ্রেপ্তার করেছে রাজগঞ্জ থানার পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে নাবালিকা কলকাতার বাসিন্দা, কিন্তু তার মায়ের কাকার বাড়ি জলপাইগুড়ি জেলায় রাজগঞ্জ ব্লকে। বাবা মায়ের সঙ্গে কলকাতা থেকে দার্জিলিং ঘুরতে গিয়েছিল সে। ফেরার পথে রাজগঞ্জে ওই আত্মীয়ের বাড়িতে যান তারা। শনিবার সকালেই কলকাতায় ফেরার কথা ছিল, কিন্তু শুক্রবার রাতেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাতে মামা মামির সঙ্গে একই ঘরে ঘুমোতে যায় ওই নাবালিকা। ঘুমের মধ্যেই মামা তার উপর যৌন নির্যাতন চালায়। এরপর মামি বিষয়টি জানতে পারে। তারপর মামা এবং মামি মিলে ওই নাবালিকাকে চাপ দেওয়া হয় যাতে সে নির্যাতনের ঘটনা কাউকে না জানায়। কিন্তু পরের দিন নাবালিকা অসুস্থ হয়ে পড়ায় সে তার মাকে সবকিছু খুলে বলে। এরপর শনিবার রাতে নির্যাতিতার বাবা রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মামা ও মামিকে পক্সো মামলায় গ্রেপ্তার করেছে রাজগঞ্জ থানা পুলিশ। আচমকা অসুস্থ ছেলে, তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন, কিন্তু ছেলের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারলেন না মা। শেষ পর্যন্ত 3 তলা থেকে ঝাঁপ মারতে দেখা গেল মহিলাকে। তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, কিন্তু আর বাঁচানো যায়নি। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট বিট হাউস থানার অন্তর্গত রাইন গ্রামে। এখানেই বাড়ি 21 বছরের শুভাদ্রি বৈতর। পরিবার সূত্রে খবর, 8ই নভেম্বর দুপুরে নিজের বাড়িতেই পড়ে গিয়েছিল শুভাদ্রি। তারপরেই সেরিব্রাল অ্যাটাক। তৎক্ষণাৎ বাড়ির লোকজন তাকে কোলাঘাট পাইকপাড়ি ব্লক হাসপাতালে নিয়ে যায়, কিন্তু শেষ রক্ষা হয়নি। ছেলেকে দেখে প্রথমে কান্নায় ভেঙে পড়েন মা মানসী বৈদ্য, কিন্তু তখনও কেউ আঁচ করতে পারেননি শোকের আবহে ঘটে যেতে পারে আরও বড় দুর্ঘটনা। পরিবার সূত্রে খবর, শুভাদ্রির মৃতদেহ দেখার কিছুক্ষণ পরেই চোখ জল নিয়ে সবার অলক্ষ্যে সোজা 3 তলা বাড়ির ছাদে উঠে যান। সেখান থেকে নিচে ঝাঁপ দেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মেচেদার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় পরিবার, কিন্তু ততক্ষণে সব শেষ। অত উঁচু থেকে আর নিচে পড়ার ধকল নিতে পারেননি তার দেহ। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। কসবার গুলশান কলোনি থেকে রাজারহাট নিউটাউনের একাধিক বস্তি প্রশাসনের নাকের ডগায় কলকাতার বুকে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বসবাস করছে বলে সুর চড়িয়ে আসছে বিজেপি। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ সংশোধন প্রক্রিয়া শুরু হতেই বাক্স প্যাঁটরা নিয়ে রাতারাতি অনুপ্রবেশকারীরা বাংলাদেশে পালাচ্ছে বলে দাবি বিজেপির। রবিবার শুধু গুলশান কলোনি বা নিউটাউন রাজারহাট নয়, উত্তর 24 পরগনা হাওড়া থেকেও এসআইআর এর ভয়ে অনুপ্রবেশকারীদের পালানোর হিড়িক পড়ে গিয়েছে। রবিবার নিজের এক্স হ্যান্ডেলে একথা জানান শুভেন্দু অধিকারী। গুলশান কলোনিতে গিয়ে কার্যত গোলক ধাঁধায় পড়েছেন বিএলওরা। ঘিঞ্জি এলাকায় এত মানুষজনের মধ্যে ভোটার খুঁজতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাদের। জানা যাচ্ছে যে আবাসিকদের প্রায় 85% বহিরাগত। এলাকায় 2 লক্ষ লোক, 4,000 ভোটার। পাশাপাশি ডায়মন্ড হারবারে অবাস্তব হারে মুসলিম ভোটারদের সংখ্যা বাড়ানো হয়েছে বলে অভিযোগ শুভেন্দুর। এদিন এক্স হ্যান্ডেলে দক্ষিণ 24 পরগনার জয়নগর বিধানসভার গোড়েরহাট খালপাড় এবং হাওড়ার রামরাজাতলা বলে দাবি করে 2টো ভিডিও শেয়ার করেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে তিনি লেখেন, দক্ষিণ 24 পরগনার জয়নগর বিধানসভায় গোড়েরহাট খালপাড় থেকে প্রায় প্রচুর বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বস্তি ফাঁকা হয়ে গিয়েছে। অন্যদিকে হাওড়া জেলার রামরাজাতলা থেকে পালাতে ব্যস্ত অবৈধ বাংলাদেশিরা। অন্যদিকে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের এসআইআর এর জন্য আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেছেন তারাই।
সুলভে বিলি হয়েছে হিন্দুত্বের কার্ড। বিজেপির দাবি ওই কার্ড দেখিয়ে পরে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাবেন হিন্দু অভিবাসীরা। নিউটাউনের স্বর্ণ ব্যবসায়ী খুনের নয়া মোড়। পুলিশ সূত্রে খবর, খুনের কথা স্বীকার করে নিয়েছে দুজন। তদন্তকারীরা জানতে পেরেছেন ঘটনার দিন একটি নীলবাতি গাড়িতে চড়ে দত্তাবাদের ওই সোনার দোকানে আসে তারা। দোকানিকে বেধড়ক মারধর করা হয়। বেল্ট এবং লাঠির ঘায়ে অজ্ঞান হারান দোকানি। বেশ কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয় মৃত্যু হয়েছে তার। স্বর্ণ ব্যবসায়ীর নিথর দেহ উদ্ধার করে নীলবাতি গাড়িতে তোলা হয়। নিউটাউনের যাত্রাগাছির কাছে খালের ধারে ফেলে দেওয়া হয় দেহটি। অভিযোগ, খুনের পরদিনই শহর ছাড়েন বিডিও প্রশান্ত। ওই নীলবাতি গাড়িতে করে তাকে দমদম বিমানবন্দরে পৌঁছে দেয় ধৃত রাজু। নিহত স্বর্ণ ব্যবসায়ীর পরিবারের লোকজনের দাবি, অপহরণ এবং খুনের ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছেন বিডিও। তাদের দাবি, দিন কয়েক আগে বিডিওর বাড়ি থেকে বেশ কিছু সোনার গহনা চুরি যায়। ওই চুরি যাওয়া গহনাটি দত্তাবাদের দোকানে বিক্রি করা হয়েছে বলেও জানতে পারেন বিডিও। আর সেই সংক্রান্ত খোঁজ খবর নিতে দোকানে প্রথমবার আসেন বিডিও। আর পরের বার দোকানে এসে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করেন বলে অভিযোগ। তার ঠিক 24 ঘন্টা পর খালের পাশ থেকে স্বর্ণ ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়। এই মৃত্যু খুন ছাড়া আর কিছু নয় বলে দাবি পরিবারের। যদিও অপহরণ এবং খুনের অভিযোগ অস্বীকার করেছেন বিডিও। দাবি, তার কোনো সোনা চুরি যায়নি। অপহরণ খুন তো দূরস্থ, স্বর্ণ ব্যবসায়ীকে তিনি চেনেনই না। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। তবে যতদিন যাচ্ছে দত্তাবাদ অপহরণ এবং খুনের ঘটনা যে ক্রমশ জটিল হচ্ছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। শুক্রবার একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। তবে ফল প্রকাশের সঙ্গে সঙ্গে বিপাকে পড়েছেন বহু পরীক্ষার্থী। প্রথম দিনই ওয়েবসাইটে একযোগে প্রচুর লগইনের কারণে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে অনেকেই তাদের ফল জানতে পারেননি। সমস্যার সমাধানে শনিবার কমিশন নতুন একটি ওয়েবসাইট চালু করে, যেখানে প্রত্যেকে স্বাচ্ছন্দ্যে ফলাফল দেখতে পান। ফল ঘোষণার পরেই এসএসসির একটি বিশেষ ঘোষণা করে। তাতে বলা হয়েছে, রাজ্যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের শূন্য পদের সংখ্যা আরও বাড়তে চলেছে। সূত্রের খবর, বর্তমানে একাদশ দ্বাদশ স্তরে মোট শূন্য পদ 12,000-এর কিছু বেশি। এই সংখ্যা আরও 700 থেকে 800 বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। চূড়ান্ত সংখ্যা জানা যাবে বুধবারের মধ্যে। বিকাশ ভবন থেকে নতুন শূন্য পদের হিসাব এলে কমিশন অনুযায়ী ইন্টারভিউয়ের তালিকা প্রস্তুত করা হবে। এসএসসি সূত্রে জানা গিয়েছে, একটি 100 শূন্য পদের জন্য 160 জন প্রার্থীকে অর্থাৎ 1.6 অনুপাতে ইন্টারভিউতে ডাকা হবে। দীর্ঘদিন ধরে নতুন প্রার্থীরা শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। এছাড়া শিক্ষক শিক্ষিকা ভারসাম্য বজায় রাখার বিষয়টিও রাজ্য সরকারের নজরে ছিল। এই প্রক্রিয়া অনুযায়ী নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে শূন্যপদ বৃদ্ধির প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। এসএসসি জানিয়েছে, ইন্টারভিউয়ের জন্য চূড়ান্ত স্কোর নির্ধারণ করা হবে লিখিত পরীক্ষার নাম্বারের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার নাম্বার যোগ করে। ফল প্রকাশের দিনও এসএসসি লিখিত পরীক্ষায় উত্তরপত্র আপলোড হয়েছে। সেখানে 2-3টি বিষয়ে 4টি ভুল পেয়েছেন পরীক্ষার্থীরা। পূর্ণ নম্বর দেওয়া হবে তাদের। তবে নিয়োগ প্রক্রিয়া এখনও আদালতের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আদালত হাইকোর্টে বিচারাধীন মামলার কারণে পরবর্তী ধাপ শুরু করা যাচ্ছে না। অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। ফলে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকারা এখন প্রবল দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। ধর্ষণের মামলায় নাম জড়ানোর পর থেকেই বেপাত্তা। এবার জানা গেল, সুদূর অস্ট্রেলিয়া পালিয়ে গিয়েছেন পাঞ্জাবের আম আদমি পার্টির বিধায়ক হরমিত সিং পাঠান মাজরা। সম্প্রতি একটি ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, জামিন পেলে তবেই দেশে ফিরবেন তিনি। ধর্ষণ মামলায় গত 2রা সেপ্টেম্বর থেকে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। সম্প্রতি ভিডিও কনফারেন্সে একটি সাক্ষাৎকারে উপস্থিত হন, আর তাতেই জানা যায় অস্ট্রেলিয়া পালিয়ে গিয়েছেন তিনি। হারমিতের খোঁজে তার বাড়ি থেকে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। আম আদমি পার্টির বিধায়কের বিরুদ্ধে জারি করা লুকআউট নোটিশও জারি করে পুলিশ, কিন্তু কোথাও তার খোঁজ মেলেনি। তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন হারমিত। গোটা বিষয়টিকে তিনি রাজনৈতিক ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন। বিচার ব্যবস্থার উপর পূর্ণ আস্থা আছে বলে জানিয়েছেন হারমিত। গত 2রা সেপ্টেম্বর জাতীয় স্তরের সংবাদ মাধ্যমে শিরোনামে জায়গা করে নেন তিনি। ওই দিন সকালেই ধর্ষণ মামলায় গ্রেপ্তার করা হয় তাকে, কিন্তু থানায় নিয়ে যাওয়ার পথে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুটতে শুরু করে হারমিতের সহযোগীরা। হারমিত নিজেও পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন বলে অভিযোগ। এক পুলিশকর্মী বাধা দিতে গেলে তাকে চাপা দিয়ে বেরিয়ে যায় 2টি এসইউভি গাড়ি। সেই যে পুলিশের হাত ছাড়িয়ে স্করপিও গাড়িতে চেপে পালান হারমিত, তারপর তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা, অপরাধমূলক ভীতি প্রদর্শনের মামলা রয়েছে। এক মহিলা তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। জানান, বিবাহ বিচ্ছিন্ন বলে নিজের পরিচয় দেন হারমিত। দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। তাদের কাছ থেকে যৌন সুবিধাও ভোগ করেন বিধায়ক। হুমকি দেওয়া হয়, নোংরা মেসেজও পাঠানো হয়। এফআইআরে বলা হয়েছে, 45 বছর বয়সী ওই মহিলা বিবাহ বিচ্ছিন্ন, এক কন্যা বিদেশে থাকেন। হারমিতের সঙ্গে তার সম্পর্ক 2013 সালে। 2021-এ লুধিয়ানার গুরুদ্বারে বিবাহ বন্ধনেও আবদ্ধ হন তারা। কিন্তু 2022 সালের সানৌর থেকে যখন প্রার্থী হন গুরমিত, নির্বাচনে হলফনামায় প্রথম স্ত্রীর নামই লেখেন। সেই নিয়েই অশান্তির সূত্রপাত। অবশেষে নির্ভয় হয়ে এমিউনারেশন ফর্মে কলম ধরেছেন সাবেক বাংলাদেশি ছিটমহলের মানুষ। দীর্ঘ দুশ্চিন্তার পর স্বস্তির হাওয়া বইছে কোচবিহারের সীমান্ত গ্রামগুলিতে। কারণ কেন্দ্রীয় নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, এখানে এসআইআর এর ভিত্তি হবে 2015 সাল।
অর্থাৎ যেদিন ভারত এবং বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময়ের ঐতিহাসিক চুক্তি কার্যকর হয়েছিল সেই দিন থেকে। চুক্তি হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময়। আর 2015 সালেই এনপিআর বা জাতীয় নাগরিকপঞ্জির কাজ শুরু হয়। সেই তথ্যের উপর ভরসা করেই এখন সাবেক ছিটমহলবাসীদের নতুন নাম গণনা চলছে। এই পরিবর্তনের ফলে 2015 সালের পর ভারতীয় নাগরিকত্ব পাওয়া প্রায় সব পরিবারই এখন ফর্ম পূরণ করছেন হাসি মুখে। কোচবিহার জেলা প্রশাসনের কাছে ইতিমধ্যেই জমা পড়েছে ছিটমহলবাসীদের বিস্তারিত তালিকা। এর পাশাপাশি এক দশক আগে এনপিআর তালিকা থেকে বাদ পড়া 1155 জনের নামও নতুন করে অন্তর্ভুক্তির প্রক্রিয়ায় আছে। কয়েকদিন আগেই কোচবিহারে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিদের বৈঠকের পর রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, সাবেক ছিটমহলবাসী নিয়ে এসআইআরে কোনো সমস্যা হবে না, সব বিষয়টি মিটে গিয়েছে। সাফাই অভিযানে নেমে নজির গড়ল মোদী সরকার। শুধুমাত্র স্ক্র্যাপ বা ভাঙাচোরা জিনিস বিক্রি করেই আয় করল 800 কোটি টাকা, যা চাঁদের বুকে অবতরণ করা চন্দ্রযান 3-এর বাজেটের থেকেও বেশি। চন্দ্রযান 3 পাঠাতে যেখানে কেন্দ্রীয় সরকারের খরচ হবে 615 কোটি টাকা, সেখানে স্ক্র্যাপ বিক্রি করেই সরকারের আয় 800 কোটি টাকা। জানা গিয়েছে 2021 সাল থেকে শুরু হওয়া এই সাফাই অভিযানে স্ক্র্যাপ বিক্রি করে এখনো পর্যন্ত 4100 কোটি টাকা আয় করেছে সরকার। চলতি বছরে 2রা অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত সাফাই অভিযান চালানো হয়েছিল। রিফর্ম অ্যান্ড পাবলিক গ্রিভেন্স ডিপার্টমেন্টের অধীনে 84টি মন্ত্রক এবং দপ্তরের মিলিত উদ্যোগে এই প্রচেষ্টা সফল হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডব্য, কে রাম মোহন নাইডু এবং ডক্টর জিতেন্দ্র সিং গোটা প্রক্রিয়ায় নজরদারি করছেন। উল্লেখ্য, 2021 থেকে 2015 সালের মধ্যে কেন্দ্রীয় সরকার 5টি স্বচ্ছতা অভিযান পরিচালনা করেছে। এই অভিযানের অধীনে 23 লক্ষ অফিসে স্বচ্ছতা অভিযান চালিয়ে 92 লক্ষ স্কোয়ার ফুট সাফ করা হয়েছে। 166 লক্ষ ফাইল বাতিল করা হয়েছে এবং বিপুল পরিমাণ স্ক্র্যাপ বিক্রি করে 4097 কোটি টাকা আয় হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশের ফল প্রকাশ হয়েছে গত শুক্রবার। নানা জটিলতার পর অবশেষে নম্বর দেখতে পেয়েছেন পরীক্ষার্থীরা। ফল প্রকাশে খুশি নন অনেকেই। চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের অন্য মুখ সুমন বিশ্বাস জানিয়েছেন, আন্দোলন, স্কুলের কাজ, পুলিশের হয়রানির মধ্যে ঠিক করে মনোযোগ দিয়ে পড়াশোনা করা সম্ভব হয়নি। আরেক আন্দোলনকারী চিন্ময় মণ্ডল স্পষ্ট জানিয়েছেন, একাদশ দ্বাদশের পরীক্ষা ভালো হয়নি। অন্যদিকে চাকরিহারা শিক্ষক মেহবুব মণ্ডল প্রশ্ন তুলেছেন, যারা যোগ্য হয়েও পরীক্ষা দিয়েছেন তাদের অনেকেই হয়তো নিয়োগ প্রক্রিয়ায় ডাক পাবেন না, তাদের ভবিষ্যৎ কি হবে? গতকাল ফল প্রকাশের পরে এসএসসির ওয়েবসাইটে সমস্যা দেখা দেয়। জানা গেছিল, খুব অল্প সময়ের জন্য হয়তো ওয়েবসাইট খুলেছিল, বেশিরভাগ সময় ওয়েবসাইট খোলাই যাচ্ছিল না। গতকাল রাত 9:30টার পর অনলাইনে রেজাল্ট প্রকাশ করে কমিশন। প্রথম দফায় প্রকাশিত হয়েছে 12,514টি শূন্যপদের ফলাফল। মোট পরীক্ষার্থী ছিলেন 2,29,606। মাত্র 54 দিনের মাথায় ফল প্রকাশ করায় একদিকে যেমন প্রশংসা, অন্যদিকে ওয়েবসাইটের সমস্যায় ক্ষোভ বেড়েছে পরীক্ষার্থীদের মধ্যে। এরপরেই স্বচ্ছ নিয়োগের জন্য গত 7 এবং 14 সেপ্টেম্বর নতুন করে শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য স্কুল সার্ভিস কমিশন। শুক্রবার সেই একাদশ দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশ হলো। এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। আমাদের খবর ভালো লাগলে চ্যানেলটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ফিরে আসব আগামী গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ধন্যবাদ।